আসসালামু আলাইকুম, দিস ইজ MBBK ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের এই যে পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ চলতেছিল, তাই না? স্থির তড়িতের আমরা এই যে বেশ কিছু আলোচনা আমরা দেখছিলাম যে কিভাবে কি কোন কার্যক্রম হয়। তারপর হইতেছে বলতে পারো যে ফুল বুকসের যে থিওরিগুলো ছিল, তাই না? থিওরিগুলো ছিল কেন হয়, কিভাবে হয়, এই রিলেটেড ছিল। কিন্তু যেহেতু বাংলাদেশে বাস করে, আমাদের বাংলাদেশে ম্যাথমেটিক্সটা বেশি জরুরি, পরীক্ষায় আসে ম্যাথ। সো এই ক্ষেত্রে স্টুডেন্টের এমন অবস্থা হয়ে যায় যে আমি কনসেপ্ট বুঝি বা না বুঝি ইম্পর্টেন্ট না, আমাকে ম্যাথ পারতে হবে, কারণ পরীক্ষায় আসবে ম্যাথ। সো এই জন্য আসলে ম্যাথটাও করা জরুরি। সো তোমাদের সামনে এসএসসি রিলেটেড বেশ কিছু একটু ম্যাথ করানোর চেষ্টা করি, যাতে এই টাইপ থেকে ম্যাথ আসলে পারা যায় ইনশাল্লাহ। ওকে, ভালো ক্যালকুলেটর আছে না? হ্যাঁ, একটু স্ট্রং ক্যালকুলেটর হলে ভালো। দেখো, আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, কোশ্চেনে কী কী দেওয়া থাকলো। আচ্ছা দেখো তো, ফার্স্ট অফ অল বলে দিচ্ছে, কী বলে দিচ্ছে দেখো তো, Q1। তার মানে এই যে আমরা চার্জকে কী দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা প্রকাশ করি। আর সি দ্বারা কি বোঝায় বলো তো? কুলম্ব, তাই না? তার মানে সি এটা হইতেছে একক, আর এটা হইতেছে তার প্রকাশক প্রতীক। যেমন তোমাকে কি কি বলে দেওয়া হলো ভাইয়া? তোমাকে বলে দেওয়া হলো Q1, তাই না? Q1 সমান কত কুলম্ব বলো তো? 2 কুলম্ব। আচ্ছা, তারপর কি বলে দেওয়া রাখছে? Q2, এই যে Q2 ইকুয়াল কত কুলম্ব? -1 কুলম্ব। ওকে, ঠিক আছে। তারপর Q3, এটা কত বলে দিচ্ছে ভাইয়া? Q3 1 কুলম্ব। ওকে, এই তিনটা ইনফো দিয়ে রাখলো। এই তিনটি কি আধান, এই তিনটি আধানকে কি করে রাখতে বলছে? সরল রেখায় পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থান করছে। আচ্ছা, তার মানে একটা সরল রেখায় রাখতে বলছে, তাই না? সরল রেখায় হইলে তার মানে জিনিসটা কেমন হবে? অনেকটা যে দেখো তো, মনে করি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার বলছে সমান দূরত্বে, তাই না? বলো, তার মানে এখানে একটা, এখানে যদি +2 রাখি, এখানে একটা, পরেরটা কি -1, অ্যান্ড তারপরে এখানে হইতে হবে +1, তাই না? আচ্ছা, এবং এটা কি সমান দূরত্বে রাখতে বলছে এবং সরলরেখায় রাখতে বলছে, এটা হলো ঘটনা। তারপর দেখো তো ক খ তো এগুলা তোমাকে মোটামুটি ধারণা দেওয়াই হয়েছে, এখানে শুধু একটু পড়ে শোনাই। দেখো, আচ্ছা, বল কাকে বলে? এটা আসলে শুধু বল এখানে বলার কথা না, এটা তড়িৎ বল কাকে বলে? কি হবে এটা বলো তো? তড়িৎ বল কাকে বলে? তাহলে তড়িৎ বল কাকে বলে এই সম্পর্কে আমরা দেখছি। তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ হইতো, এটা শুধু বল হয়ে গেছে। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা, এই দুটা পার্থক্য বুঝি বলো তো? তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা, ওই যে ক্ষেত্রটা কি ছিল? যে চার্জ থাকলে তার চারপাশে যে অঞ্চল জুড়ে তার একটা প্রভাব থাকে, সেটাই হইতেছে তার তড়িৎ ক্ষেত্র। আর তীব্রতা কি? তীব্রতা হইতেছে এই যে এটা হইতেছে একটা তড়িৎ ক্ষেত্র, এর কোনো বিন্দুতে থাকলে একই পরিমাণ আকর্ষণ করতে পারবে, তার যে পরিমাণ সেটা হইতেছে তার তড়িৎ তীব্রতা। এটা দেখাইতে বলছে যে এটা আসলে এক নয়, সেটা একটু তোমাকে দেখাইতে, তাই না? ঠিক আছে। আচ্ছা, তারপর গ নাম্বার থেকে আমাদের একটু কাজ আছে। আচ্ছা, গ নাম্বার থেকে একটু যেহেতু কাজ আছে, গ নাম্বারে কি বলছে দেখো তো? গ নাম্বার আমাকে বলে দিল, তিনটি আধানের জন্য যে বলের সৃষ্টি হয় তার চিত্র অঙ্কন করো। তিনটা আধান, এটা না বলের চিত্র, বলরেখা কি মনে পড়ে? বলরেখা আঁকাইতে পারো বলরেখাগুলা? আচ্ছা, তার মানে এটার দ্বারা কি বলছে? তিনটি আধানের জন্য যে বলের সৃষ্টি হয়, মানে বলরেখা কিসের সৃষ্টি হয় বলো তো? বলরেখা। এই যে বলরেখার সৃষ্টি হয় সেটা তোমাকে আঁকাইতে বলছে। ওকে, চিত্র অঙ্কন করো। তারপর ঘ নাম্বার প্রশ্ন করছে, Q1 আধানটির মান কত হলে Q3 আধানটি, এই যে Q1 এর মান কত হলে Q3 আধানটির কোনো বল অনুভব করবে না। ঠিক আছে, এটা আমরা পরবর্তী প্রশ্ন এটাও আমরা করতে পারবো। তাহলে এই যে গ নাম্বারটা আগে আমরা করে ফেলি। দেখো, গ নাম্বার কতখানি বুঝলাম, কি অবস্থা কি, আমরা একটু এটা বোর্ডে চলে যাই। দেখো, আচ্ছা, তাহলে এই যে ইনফোগুলো তো সব দেওয়াই আছে। এখন তোমাকে যদি এরকম বলরেখা আঁকাইতে বলে, তাহলে দেখো তো বলরেখার জন্য কীরকম ছোট্ট ছোট্ট কয়েকটা আমরা বৃত্ত নেই। দেখো, একটা মনে করো আমরা যদি বলি এটা হলো হয়তো এখানে নিতেছি। দেখো, এই যে এটা 1, তারপর 2, তারপর 3, এরকম বোল্ড হয়ে গেল যে। আচ্ছা, যাই হোক, তো তাইলে এখান থেকে তোমাকে যদি একটু চার্জের পরিমাণটা একটু দেখায়। দেখো, চার্জের পরিমাণ এটা প্রথমটা কত ছিল ভাইয়া? +2, তাই না? তাহলে এটা কি ধরে নিলাম? এটা +2 কুলম্ব। এটা কি -1, তাই না? -1।
এটা আবার কত +1, এই না অবস্থা। আচ্ছা, তাহলে এখান থেকে প্লাসগুলা কি হয়, প্লাসের বলরেখা বের হয়ে যায় না ভিতরে প্রবেশ করে? প্লাসেরগুলো বের হয়ে যায়, তাই না? ঠিক আছে, এই যে মনে পড়ছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখাতাম, তাহলে প্লাসেরগুলো যদি তোমাকে এভাবে দেখায়, দেখো এই যে এখানে দেখায়, তাহলে কি হবে, এই যে এরা বের হয়ে যাবে, তাই না? তারপর এরা বের হয়ে যাবে, এরা বের হয়ে যাবে, এরা বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে, এই যে বের হয়ে যাইতেছে। এবং কিছু কিছু কি হবে, এর ভিতরে ঢুকতে চাইবে, তাই না? এই যে মাইনাসের ভিতরে ঢুকতে চাইবে, তারপর কি এর ভিতরে ঢুকতে চাইবে। আচ্ছা, এরকম ঢুকতে চাইবে। তাহলে এটা যেহেতু মাইনাস, তাহলে এই কী করবে, এই সেম জিনিসগুলো রিসিভ করবে না, বলো? এই সেম জিনিসগুলো সে রিসিভ করবে। তখন এখান থেকে কী হবে, তার ভিতরে আসবে, এটা তার ভিতরে, এটাও এর ভিতরে চলে আসতেছে। আচ্ছা, তার মানে এ যেহেতু +2, তার মানে এর যে পরিমাণ বলরেখা আর এই +1 বলরেখা সেম হবে না বেশি হবে, কম বেশি হবে? কার বেশি হবে, কার কম হবে? 2 এর বেশি হবে। তার মানে 1 এর কি হবে, এর চেয়ে কম হবে। তার মানে এই যে এর কিছু কিছু অংশ বাইরের দিকে আছে, তাই না? আর কিছু কিছু অংশ যেগুলো এর ভিতর দিকে আছে সেগুলো কোন কার ভিতরে আসতে চাইবে? -1 এর ভিতরে আসতে চাইবে। তাহলে এখান থেকে আর যেগুলো বাকি থাকলো, এই যে জিনিসগুলো, এটা আবার কি হবে, এরও কিছু কিছু জিনিস এই দিকে ভিতরের দিকে আসবে, তাই না? ভিতরের দিকে আসবে, আর কিছু কিছু জিনিস বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, মানে এর যে পরিমাণ বাইরে যাবে এর কি সেম পরিমাণ হবে না, এর চেয়ে কম হবে? কম হবে। তাহলে এর যেতে হয় এখানে, এখানে যদি 1 2 3 4 5 6 হয়, এখানে মোটামুটি 3টা, এখানে 6টা হলে ওখানে প্রায় 3টার মতো, বুঝছি? তার হাফ। তাহলে এই যে এখানে যে ভিতরে এই দিকে যাইতে চাইছিল, সেগুলো আবার কোথায় আসবে? এর ভিতরে। এটাই তোমার বলরেখা না, বলো? তাহলে এইভাবে বলরেখা দেখাইতে পারবো না? তখন কী হবে, একটা হলো +2, একটা হলো -1, আর একটা হলো +1। তাহলে +2গুলা কিছু কিছু অংশ বাইরের দিকে যাবে, কিছু কিছু মাইনাসের ভিতরে আসতে চাইবে, আর মাইনাসটা সবসময় ভিতরে আসতে চাইবে। এবং তারপর এই পাশে যেটা ছিল সেখান থেকেও কিছু অংশ মাইনাসের ভিতরে আসতে চাইবে এবং বাকি অংশ প্লাসের দিকে যাবে। এই ঘটনা না আঁকাইতে পারবে না? ওকে, ঠিক আছে। এটা যদি আমাদের কার্যক্রম হয়ে থাকে, পরবর্তী অংশটা একটু দেখে দেখো। এই ম্যাথটা বুঝে থাকলে আর একটু পরবর্তী ম্যাথটা বুঝি। এটা পুরোটা কভার করলো? আচ্ছা, চলো এটাকে আমরা একটু নিয়ে, ওকে, এটার কাজ যেহেতু হয়ে গেছে, এটা সাইডে একটু ছোট্ট করে রেখে দিলাম। এখন পরবর্তী ম্যাথটা একটু বোঝো দেখি। পরবর্তী ম্যাথে কি বললো ভাইয়া? তোমাকে বলা হলো Q1 আধানটির মান কত হলে, কারণ Q1 আধানটির মান এবার বলতে চাচ্ছে না। কি বললো দেখি, Q1 আধানটির মান কত হলে Q3 আধানটি কোনো বল অনুভব করবে না। দেখো কি বলছে, তার মানে বেশ কিছু কাহিনীর কথা বললো। আচ্ছা দেখো, Q1 Q2 এগুলো তো আমরা তো মোটামুটি জানা আছে। দেখো কোথায় কোথায় ছিল, মাঝখানে একটা করে দূরত্ব ছিল, তাই না? আমরা যে তিনটা যদি এভাবে যদি আঁকানোর চেষ্টা করি, A1, A2, এই হচ্ছে 3, এই না অবস্থা। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে এখানে +2, কিন্তু এটার মান এবার বলে দিতেছে না, এটাকে তোমাকে নির্দিষ্ট একটা জাস্ট ধরে নিতে বলতেছে। তাহলে সাপোজ এটা যদি আমরা ধরে নিই, এটা হলো Q1, তাই না? Q1 আধানটির মান কত হলে Q3 আধানটি কোনো বল অনুভব করবে না। আচ্ছা, কেন করবে না সেটাও আমরা দেখতেছি। আর এটা কি Q2 না, বলো? এই Q2-র মান কত বলো তো? Q2-র মান হচ্ছে -1 কুলম্ব। ওকে, আর এটা Q3 কত? Q3 +1 কুলম্ব। কিন্তু এটা কত কুলম্ব, এটা এবার আবার অস্পষ্ট করতেছে। আগে তো 2 বলে দিছিল, সেটাতে গড় মান চাইছে, এটা তো গড় অ্যান্সার ছিল, তাই না? গ হয়ে গেছে। এবার আমরা আসি কোথায়, ঘতে। আচ্ছা, ঘতে আসার পর তোমাকে বলতেছে Q1 Q2 Q3 এরকম একটা অবস্থায় আছে, এবং তারপর বলছে Q1 এর মান কত হলে Q3 কোনো বল অনুভব করবে না। তার মানে কি হইতে হবে বলো তো? এটা তার মানে নিউট্রাল থাকবে, কিন্তু সেটা কত? এখন তুমি একটু এর ঘটনার ভিতরে অভ্যন্তরীণ ঘটনাগুলো একটু ভেবে একটু বলো দেখি। তার মানে এর মাঝখানে একটা দূরত্ব থাকবে না? এখান থেকে এখানে একটা দূরত্ব, এখান থেকে এখানে একটা দূরত্ব। আর শুরুতে উদ্দীপকে বলে দিচ্ছিল সরল রেখা বরাবর পরস্পর সমান দূরত্বে অবস্থান করে। তাহলে এখান থেকে একটু দূরত্ব কতখানি? যতটুকু এই দূরত্ব। কিন্তু দূরত্ব কি বলে দিছে? বলে দেয় না। তাহলে তুমি একটু ধরে নাও, আনুমানিক কত ধরে নিবা? তুমি ধরে নাও এটা হলো R দূরত্ব, এটাও হলো
আর দূরত্ব। কোন সমস্যা আছে? এইটুকু প্রশ্নের এতটুকু বুঝছি কিনা? আমাকে Q1 এর মানটা আবার নতুন করে ধরে নিতে বলতেছে। এখন তুমি দেখো তো, এ পজিটিভ এ নেগেটিভ, এরা পরস্পর কী করবে? আকর্ষণ করবে, ঠিক আছে না? কিন্তু এই জায়গায় আবার একটা কি পজিটিভ, তাহলে এই পজিটিভকে দেখো এ আকর্ষণ করবে, তাই না? আর এ কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে না, কারণ এ পজিটিভ এও পজিটিভ। তার মানে এমন একটা এর ভিতরে কি পরিমাণ চার্জ নিলে এটা আর এটা মিলে একটা স্থির অবস্থায় থাকবে। তার মানে একজন এখান থেকে আমার এই পাশে যে আছে একে আমি আকর্ষণ করতে চাচ্ছি, তাই না? আর আমার এই পাশে যে আছে সে আবার ওকে বিকর্ষণ করতে চাচ্ছে। তার মানে আমি যে পরিমাণ আকর্ষণ করবো আর বিকর্ষণ আমার চেয়ে অনেক বেশি হতে হবে কিনা? তার মানে এর যে বিকর্ষণ করা এর চার্জ এর থেকে অনেক বেশি হইতে হবে না? বেশি হইতে একে ঠেলে ধরবে, মানে এ এখান থেকে একে ঠেলে ধরবে আর এ টানতে ধরবে। যখন দুইটা একদম সমান সমান হবে এ এখানে কি থাকবে? স্থির থাকবে। এটুকু বুঝছি। তাহলে তুমি বুঝতে পারতেছো না, এখানে একটা পজিটিভ চার্জ আসবে এবং সেটা কি অবস্থা হবে? এমন একটা মান হবে যার কারণে এটা আর এটার ভিতর অবস্থান স্থির হবে, তাই না? এখন তার মানে তুমি একটু ম্যাথ একটু সাজাও, দেখি ম্যাথ সাজাবা কেমন, এই সাজানোটা ইম্পর্টেন্ট। এতটুকু কি বুঝছো? আচ্ছা, তারপর বলো কি করা উচিত। তার মানে কি দ্বারা প্রমাণ করবো? বলছে যে কোনো বল অনুভব করবেন, তাহলে বল বের করতে হবে না? কোনটা কোনটা বল বের করতে হবে বলো তো? Q1 আর এই যে দেখো, হ্যাঁ, তাহলে আমার ফার্স্ট অফ অল Q1 এর সাথে Q3 এই দুটার বল দেখতে হবে, একটা দেখব। তারপর সেমভাবে কি হবে, আবার এই Q2 আর Q3 এদের বল দেখব। দেখে যদি আমি কোনোভাবে এই বল আর এই বল দুইটা বলটাকে সমান করতে পারি তাহলে কি হবে? স্থির থাকবে, তাই না? তাহলে তুমি বলো তো Q1 আর Q3 কিভাবে হবে? Q1 আর Q3 বলটা বলো দেখি। আচ্ছা, আমরা যদি E1 ধরে নিই বা Q1 Q2 ধরে নিই, তার মানে আমরা যদি বলি, তার মানে তুমি কি বের করতে চাচ্ছি বলো তো? আমরা এদের মধ্যবর্তী বল বের করতে চাচ্ছি না? আচ্ছা, বল 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 যদি বের করতে চাই তার মানে কি হবে? বলের সূত্রটা কি? আচ্ছা, কোনো বল অনুভব করবেন। আচ্ছা, কোনো বল বলতে এখানে তড়িৎ বল লেখা উচিত ছিল, এখানে একটু লেখা রিয়া হয়েছে। আর এখানে কি হওয়া উচিত ছিল বলো তো? তড়িৎ বল। আচ্ছা, তড়িৎ বল বলতে তড়িৎ বলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ই দ্বারা কি? ই ইজিক্যাল কি বোঝায়? ই ইজিক্যাল কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কয়ার, তাই না? আচ্ছা, যেহেতু আচ্ছা এটা যদি এটা ইয়া হয় বল হইলে তো এটা তোমার ক্লিয়ারলি হয় না, তাই না? আচ্ছা, তড়িৎ বল না, এটা যদি তড়িৎ বল হয় তার মানে তো শুধু কিউ একটা বোঝাইছে। আর যদি বল বোঝাই তখন কি হবে? বল বোঝালে এ হবে না, এফ। এফ ইজিক্যাল কি হবে বলো তো? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার। তোমার তো এখানে Q1 Q2 দিয়ে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমার এই বলটাই ঠিকঠাকই ছিল। আমি আবার ভেবে নিচ্ছি যে ওখানে গোল দিয়ে ফেলছে কেন। তার মানে এটা ওকে ছিল, বুঝছো? কারণ এটা হইতেছে এই যে কি বলবো, এই বলই ছিল, বুঝছো? বল, এটাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন তার মানে এখন দেখো দেখি, এখন Q1 এবং Q3 ভিতর, তাই না? তুমি তাহলে এভাবে বলে দিবা যে কি Q1 এবং কার ভিতর? Q3, তাই না? Q3 এর ভিতর বল যেটা হবে সেটাকে কি দ্বারা প্রকাশ করবো? মনে করি আমি যদি এফ দ্বারা প্রকাশ করি তাহলে আমি কি বলবো? এফ অফ, দেখো F1 ধরে নিলাম, এটাকে কি ধরে নিলাম? F1। F1 ইজিক্যাল কি হবে বলো তো? কে ইন্টু Q1 Q3 ডিভাইডেড আর স্কয়ার, এই না ঘটনা? আচ্ছা, এখানে কোনটার মান কত বলো তো? কি কি মান তুমি জানো? এই ক্ষেত্রে Q1 ইজিক্যাল কত? না, Q1 এর মান তো বের করতে বলছে, ওটা তোমাকে নিশ্চিত করে দেন Q1 এর মান কত হলে হবে? Q3 এর মান কত? +1 কুলম্ব। আর এর মান কত? আর এর মান তো দেওয়া নাই, কিন্তু এখান থেকে এখানে কয়টা আর পার হইতে হয়েছে বলো তো? দুইটা। তার মানে এ আর মানে হইতেছে 2R, তাই না? বলো, এতটুকু বুঝছি? ওকে, তার কে এর মান জানি না আমি, কে এর মানও তো আমি জানি। কে ইজিক্যাল কত বলো তো? 9 × 10⁹, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব। নিউটন
মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে কিনা, এতটুকু বুঝছি? আচ্ছা, তাহলে এখন তো ম্যাথ বের করতে পারবো না, ক্যালকুলেশন শুরু করে দাও। তাহলে কী কী লাগবে বলো? তাহলে এখান থেকে আমি যতটুকু ক্যালকুলেশন বলতে ক্যালকুলেশন তো প্রপারলি করবো না, কিন্তু আমি একটু বসাইনি। এটা কি হবে? আচ্ছা, এতটুকু বসাইতে পারলেই হবে, বাকিগুলো আমরা পরে বসাবো। দেখো, কারণ আমরা এটা দিয়ে আমরা একটু সমান মান বের করি। তাহলে F1 বের করতে পারছি না? আচ্ছা, তারপর এখন তুমি বলো F2 কী হবে বলো তো? F2 আবার কার কার ভিতর দেখবো? Q2 এবং Q3। তাহলে এবার আমরা দেখব Q2 এবং Q2 এবং কার ভিতর বলো তো? এখনও Q3 এর মধ্যবর্তী। এদের মধ্যে যদি দেখি, এটাকে আমরা কি নাম দিলাম? F2 নাম দিলাম, তাই না? F2 নাম দিয়ে যদি বলি তাহলে কি হবে? এটা K ইন্টু Q2 Q3 ডিভাইডেড আর স্কোয়ার, তাই না? এখন দেখো, এদের মানগুলো আমরা জানি কিনা। এদের ক্ষেত্রে Q2 মান কত বলো তো? Q2 মান হচ্ছে -1 কুলম। Q3 মান তো আগেই জানি। আর এখানে আর এর মান কত বলো তো? এখানে আর এর মান সিঙ্গেল আর না, এইটুকু কাছে। তাহলে এটা হইতেছে শুধু আর। এতটুকু বুঝছি কিনা? বুঝছি না? আচ্ছা, চলো এতটুকু দেখে আমরা পরবর্তী কন্ডিশনে গিয়ে ম্যাথগুলোকে আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই যতটুকু বুঝলাম ততটুকুতে আমাদের এখন কাজটা কি বলো তো? আমাদের এখন কাজটা হইতেছে শর্ত মতে F1 আর F2 সমান হইতে হবে, তাই না? তাইলেই তো বোঝা যাবে যে হ্যাঁ, এটা কোন জায়গায় স্থির হবে। তাহলে তুমি একটু শর্তটা বসাও দেখি। তাহলে তুমি এখন বলতে পারো যে শর্ত মতে কি হইতে হবে ভাইয়া? শর্ত মতে F1 ইজ ইকুয়াল F2, তাইলেই তো আমি ওর মান পেয়ে যাবো। তাহলে এটা একটু মানটা বসাও। F1 এর মান হইতেছে K ইন্টু Q1 Q3 ডিভাইডেড আর স্কোয়ার ইজ ইকুয়াল K ইন্টু Q2 Q3 ডিভাইডেড আর স্কোয়ার। এই আর মানে কি বলো তো? এই আমার আর মানে তো আরও বেশি। এ আর মানে আরও বেশি না? দেখো তো, এ আর মানে হইতেছে 2r তার উপর স্কোয়ার, তাই না বলো? কারণ এর যুক্ত বেশি। তাহলে এখান থেকে কে কেটে যায় বলো তো? একটু ফাঁকা করো দেখি। আচ্ছা, পরের এখন দেখো একটু যদি ফাঁকা করি তাহলে কে কেটে যায়? কে এখানেও আছে, এখানেও আছে। Q3 এখানেও আছে, Q3 এখানেও আছে, তাই কি না? এখন তারপর আমরা যদি আরও একটু কাজটা করতে পারি তাহলে দেখো আমরা দেখতে পাবো এখানে আমরা আলটিমেটলি পাইলাম হইতেছে Q1, নিচে পাইলাম হইতেছে 2 উপর স্কোয়ার করলে 4r স্কোয়ার। এখানে পাবো হইতেছে Q2 আর নিচে হইতেছে আর স্কোয়ার। দেখো, এখানেও বেশ কিছু কেটে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানেও আছে আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার, তাহলে থাকলো কি 4। তাহলে আলটিমেটলি ইজিক্যাল কী হবে বলো তো? এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হলো হচ্ছে এখানে। তাহলে আমরা বলতে পারছি Q1, এটা যদি আমরা বলি Q1 ইজ ইকুয়াল, এই আরটা ওখানে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? 4 ইন্টু Q2, ঠিক আছে কি না বলো? তাহলে 4 ইন্টু Q2 যখন পাইলাম, এখন আমি মান বসাইতে পারি। তাহলে মান বসাইলে আমি কী পাবো দেখো তো? বা আমি বলতে পারি, আমার তো Q1 এর মানটাই বের করতে বলছে। Q1 ইজ ইকুয়াল, Q2 এর মান কত ছিল? Q2 এর মান ছিল +1। তাহলে 1 ইন্টু 4 ইজ ইকুয়াল কত? Q2 এর মান ছিল -1 ছিল, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি আমি তাই হয়, এটা Q3 কেটে গেল। তাহলে এখান থেকে আমার কি মান আসতে হবে? তাই হইলে হয়। তাহলে এখানে এর মান ছিল হইতেছে -1, Q2 এর মান ছিল -1, সেটা হিসাব মতো তাই বলছিল, তাই না? তাহলে আমরা Q1 এর মানটা বের করতে চাচ্ছি। এখান থেকে আমরা ফুল কন্ডিশন নিয়ে নিই। তাহলে এখানে আমরা কত পাইতেছি? এর মান -1, তাই না? তাহলে এর সাথে 4 দিলে কি হয়ে যায়? -4 কুলম, তাই না? আচ্ছা, আমরা -4 কুলম পাইলাম, কিন্তু এটাকে আমরা কি জানি বলো তো? এটা কি হইতে হবে? পজিটিভ হইতে হবে, নেগেটিভ হইতে হবে? আলটিমেটলি এটা কি হইতে হবে? ওকে যদি আমরা বিকর্ষণ করতে হবে না? এ তো আকর্ষণ করতেইছে, আবার এও যদি আকর্ষণ করে, এটা আমরা একটা পরিমাণ পাইলাম। কিন্তু পরিমাণ কত কুলম পাইলাম? 4 কুলম। এই 4 কুলম থেকে তাহলে এখান থেকে আমরা যদি বলি তাহলে এটাকে কি করবে? এ যদি আকর্ষণ করে, এ কি করা উচিত? বিকর্ষণ করলে তাহলে আলটিমেটলি আমার কত কুলম থাকা উচিত বলো তো?
+4 কুলম থাকা উচিত না? +4 কুলম। তাহলে এই যে উদ্দীপকের শুরুতে তোমাকে দিয়ে দিছিল কত? 2 কুলম, +2 কুলম। কিন্তু +2 কুলম দেখে একে কি নিউট্রালে রাখা যায়? তার মানে আমরা পরে দেখলাম যে +2 কুলম দিয়ে রাখা যায় কত কুলম দিয়ে? +4 কুলম। তাহলে এখানে আমার কত হওয়া উচিত? 4 কুলম। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে তোমার আনসার। পারবো না? কমপ্লিট করতে পারছো? আচ্ছা দেখো, তারপরে এখানে এক লাইন বাংলা লিখে দেয়, আমরা এটাকে বলে দিতে পারি যে এটা কি দরকার? ধনাত্মক 4 কুলম্বের চার্জ দরকার। বলতে পারবো না? ওকে, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটু এখানে চলে যাই, দেখি এখানে গিয়ে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আমরা পুরোটা বুঝতে পারছি না ভাইয়া? ওকে, ঠিক আছে। তারপর এটা গেল, পরে এটা কি অবস্থা? আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো, এখানে একটু ছোট্ট ছোট্ট বানানের মনে হয় একটু ভুল আছে। আচ্ছা দেখো, এখানে এই প্রশ্নটা একটু আমরা বুঝি। দেখো, ফার্স্ট অফ অল কি দিয়ে দিছে? এই যে একটা সুন্দর চিত্র দিয়ে দিছে, তাই না? এটা একটা, এটা একটা, এটা অনেকটা গল্পের মতো। দেখো, অল্প একটু প্রশ্ন, খুব বেশি না। ক খ আমরা একটু ছোট্ট বিন্দুতে এখানে আমরা মুখে মুখে বলে দিতে পারি। তড়িৎ ক্ষেত্র কি সেটা তো আমরা ক্ষেত্র বলে ফেলছি, তাই না? এখন দেখো, এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুতে স্থাপিত বস্তুর অবস্থান পরিবর্তন করলে এটির উপর অনুভূত বলের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা দেখো, পি বস্তুতে স্থাপিত অবস্থান, দেখো এই যে পি না, এটা আর এটা হইতেছে একটা চার্জ, তাই না? এখন তুমি দেখো তো, এদের যদি অবস্থান পরিবর্তন করা হয় তাহলে এটা একটা বল না? বলের পরিবর্তন, তুমি বলের সূত্রটা একটু বলো তো ভাইয়া। বলের সূত্রটা কি? F is equal K into Q1 Q2 divided R square, তাই না? এখন এখানে অবস্থান পরিবর্তনের অর্থ কি? অবস্থান পরিবর্তন অর্থ হইতেছে ডিস্টেন্স না? তাহলে কিসের পরিবর্তন? আর এর পরিবর্তন। তাহলে এখন তুমি এর বাকি সব সেম রাখছে, শুধু বলছে অবস্থান আগে এখানে ছিল, পরিবর্তন করে রাখছি। তাহলে অবস্থান যদি পরিবর্তন রাখে, শুধু কার পরিবর্তন হবে? আর এর পরিবর্তন। এবং বলের সাথে আর এর পরিবর্তন কীরকম? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলো তো? ব্যস্তানুপাতিক না? তাহলে আমরা বলতে পারি এফ একটু প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড আর স্কোয়ার, তাই কি না? তাহলে এই অবস্থান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে যেভাবে পরিবর্তন হবে এটা কি? বর্গের ব্যস্তানুপাতিক হারে ওটা পরিবর্তন হবে। দূরত্ব যদি বাড়াই দাও, তাহলে বর্গের ব্যস্তানুপাতিক হারে ওটা কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক হারে যদি দূরত্ব যদি বাড়াই দাও, বল কি হয়ে যাবে? কমতে থাকবে। ব্যস্তানুপাতিক হারে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। বল যদি মানে দূরত্ব যদি কমাই দাও, আর বলটা কি হবে? ব্যস্তানুপাতিক হারে বাড়বে। কারণ এটা কমলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। কিন্তু সেটা কিভাবে? বর্গ আকারে। এটা যদি 2 গুণ বাড়ে, এটা যদি 2 গুণ বাড়ে, তাহলে এটা কি হবে? এটা 4 গুণ কমবে, তাই কি না? এটা যদি 2 গুণ কমে, তাহলে এটা কি হবে? 4 গুণ বাড়বে। বুঝছো না বিষয়টা? ওকে, ঠিক আছে। এটা হলো তোমার খ নাম্বারেও একটু এভাবে দিয়ে রাখছে, তাই। আচ্ছা, খ নাম্বার আমরা বুঝলাম। এখন দেখো গতে কি বলা হলো, দেখো তো। ক চিত্রে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? তড়িৎ প্রাবল্যের মান কত? ওকে, ঠিক আছে। দেখো, ক চিত্রে, চিত্র কোনটা? আচ্ছা, ক খ তো দিয়ে রাখেন, তাই না? এটা হলো ক আর এটা হলো খ, ঠিক আছে? দুইটা চিত্র পাইলাম। ক চিত্রে কি বলা হয়েছিল বলো তো? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের মান বের করা পারি? প্রাবল্যের মান দেখো তো। আচ্ছা, আপাতত এটা দরকার নেই, আগে আমরা এটা ক্লিয়ার করি। দেখো, তড়িৎ প্রাবল্য কি বলো তো? ওই যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্যের সূত্র আমরা শিখছিলাম, সেটা কি ছিল? ই দ্বারা প্রকাশ করতাম। কি দ্বারা প্রকাশ করতাম? ই ইজিক্যাল কি ছিল বলো তো? ই ইজিক্যাল ছিল হইতেছে, ফার্স্ট শর্ট করে যদি বলি, আচ্ছা দুইটা সূত্র ছিল, তাই না? দেখো, কে ইন্টু কিউ ডিভাইডেড আর স্কোয়ার, এটা একটা। আরেকটা ই ইজিক্যাল ছিল কি? এফ ডিভাইডেড কিউ, মনে আছে? তাই না? দেখো, এখন ক নাম্বার, এই যে এটার চিত্র থেকে তোমার কি কি দেওয়া আছে দেখো তো। এটা ফার্স্ট অফ অল তোমাকে এই যে 10 কুলম, এটা কি দিয়ে রাখছে? চার্জ দিয়ে রাখছে। কিউ কত দিয়ে রাখছে? 10 কুলম, বুঝলাম। তারপর পি একটা বিন্দু, এটা একটা বিন্দু, মাঝখানে এটা কি? বল না? নিউটন বলে রাখছে। তার এটা কি? এফ ইজিক্যাল 15 নিউটন, তাই না বলো? আচ্ছা, দুইটা নিউটন দিয়ে রাখছে। আর কিছু দিয়ে রাখছে? কেউ দিয়ে রাখে নাই, কোনো দূরত্ব দিয়ে রাখে না, কিছু দিয়ে রাখেন। তাহলে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবে বলো তো? দ্বিতীয়টা। এবার বুঝছো? কারণ তুমি হুট করে যখন এটা বসাইতে হবে, এটার 300 তোমার দেওয়াই নেই, তোমার তো আর দেওয়া নেই, তাহলে তুমি আর কেমনে বের করবা?
পারা যাইতেছে না, তাই না? ঠিক আছে, তার মানে আমরা কোনটা অ্যাপ্লাই করবো বলো তো? আচ্ছা, তার মানে আমরা দেখতেছি যে এখানে আমরা 2 নাম্বারটা ব্যবহার করবো। এখন 2 নাম্বার যদি ব্যবহার করি, ছোট্ট করে এখানে এই সাইডে আমরা ম্যাথ করে দিতে পারি। দেখো তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারতেছি, এইটুকু ইনফো জানি, তাহলে আবার আমরা জানি ই ইজিক্যাল কি হবে, এফ ডিভাইডেড কি বলতো, কিউ। তাহলে এফ এর মান কত? 15, আর কিউ এর মান কত? 10। তাহলে 15 ডিভাইডেড 10 হলে কত হয়? 1.5। এত কি, এটা হইতেছে ই, তাই না? আচ্ছা, ই হইলে তার মান কি হবে? নিউটন পার কুলম। এই যে নিউটন পার কুলম, বুঝছি। তাহলে এই যে ক বিন্দু থেকে কি পরিমাণ হবে বের করতে পারছি না? নিউটন পার কুলম। পারবো? ওকে, এতটুকু আমাদের কাজ হয়ে গেল, বুঝছি না? এটা গ নাম্বার কিন্তু ছোট, অনেক সময় ফিজিক্সে দেখবো খুব সামান্য ছোট্ট একটা ম্যাথ থাকে। ওকে, তারপর ঘতে যাই, দেখি ঘরটা একটু ওই রকমই ব্যাখ্যার মতো, গল্পের মতো। আচ্ছা, চিত্র ক অপেক্ষা চিত্র খ এ অনুভূত বলের পরিবর্তন বিশ্লেষণ করো। আচ্ছা, বলের পরিবর্তন, কিসের পরিবর্তন বের করতে বলছো ভাইয়া? আচ্ছা, বলের পরিবর্তন যদি বলো, বল মানে কি এটা না? আচ্ছা দেখো তো, এখানে বলটা কত ছিল? এটা এফ না? এফ এখানে কত ছিল ভাইয়া? 15 নিউটন। এখানে কত? এফ, এখানে তো এফ দিয়ে থাকার কথা না, এখানে এফ দিয়ে দেওয়ার কথা না, এটা তোমাকে তো বের করতে বলবে। আচ্ছা, এখানে তোমাকে এফটা বের করতে দেওয়ার কথা, দিয়ে বলবে যে বলের পরিবর্তন কত। আচ্ছা তাহলে, আচ্ছা পরিবর্তনটা কত, এটা যদি তোমাকে যদি প্রশ্ন করে। আচ্ছা দেখো, এখন ফার্স্ট অফ অল এই চিহ্ন দ্বারা কি কিছু বুঝি? এই চিহ্ন বুঝো? এটা ওই যে আর্থিং আছে না, আর্থিং, মাটির সাথে সংযোগ। আচ্ছা, তাহলে এটা ওই যে বিভিন্ন বাসা বাড়িতে অনেক জায়গাতে বিদ্যুৎ নেমে লাস্টে যখন আমরা মাটির সাথে সংযোগ বোঝাবো তখন এরকম দেখাবো, এটা ওইরকম না? আচ্ছা, মাটির সাথে সংযোগ যদি বুঝাই, তাহলে এর ভিতর মনে করি কত ছিল? 10 কুলম। আর এই পি বিন্দুর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করবে, তাই না? আচ্ছা, আর এখানেও কত আছে? 10 কুলম। এটা হচ্ছে পি বিন্দু। আর এটা কার সাথে সংযোগ আছে? মাটির সাথে। মাটির সাথে যদি কোনো বস্তু সংযোগ থাকে, তার কি আর চার্জ থাকবে? তার কোনো চার্জ থাকবে না, কারণ মাটি কি বলা হয়? মানে আধানের সমুদ্র বলা হয়। এখানে তুমি যতই আধান দাও না কেন, এখান থেকে যতই আধান নাও না কেন, এটাকে নিউট্রাল হিসাবে ধরা হয়, এটাকে শূন্যের কাছাকাছি ধরা হয়, শূন্য ধরা হয়, তাই না? তাহলে এটা যদি 10 কুলম যদি মাটির সাথে সংযোগ করে দেয়, এই 10 কুলম সাথে সাথে কোথায় চলে যাবে? মাটিতে চলে গেলে এটা কত হয়ে যাবে? 0 কুলম। আর এটা, তাহলে এই 0-র সাথে এটা যদি আমরা সম্পর্ক মনে করি, এটা পি নামক একটা, তাহলে তোমাকে কি বল বের করতে বলছে, তাই না? তাহলে তোমার বলের সূত্র কি ভাইয়া? বলের সূত্র আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল কি হবে বলো তো? কে ইন্টু Q1 ডিভাইডেড Q2 ডিভাইডেড আর স্কোয়ার, তাই না? কে এর মান তো আমরা জানি 9 ইন্টু 10⁹, তাই না? Q1 এর মান করে একটা আমরা বের করতে চাচ্ছি, আর সাথে এই যে এটা যদি বলি, এটার মান কত? 0 ডিভাইডেড আর স্কোয়ার। এখন 0-র সাথে পৃথিবীর যাকেই গুণ করে না কেন, ফলাফল কি হয়ে যাবে? তাহলে এখানে কোনো বল থাকবে? এখানে কত হয়ে যাবে? 0 নিউটন। তাহলে এই নিউটনটা কত হবে? 0 নিউটন। বুঝছি? তাহলে জাস্ট ভূ সংযোগ দেওয়ার কারণে সব কিছু শেষ, বুঝছো? একদম ক্লিয়ার। এটা এমনি গল্পের মতো, একটু চিত্র দেখ, এটা অত বেশি ইম্পর্ট্যান্ট বলা চলে না, কিন্তু একটু ইনফোটা ক্লিয়ার করার জন্য। পরবর্তী ম্যাথটা একটু দেখি, দেখো এটা বেশ গুরুত্বপূর্ণ আছে বটে। ওকে, এই প্রশ্নটা একটু বোঝো দেখি, প্রশ্নটা বুঝে আমাকে একটু বলো তো কী কী আমার দরকার, কী কী দেওয়া আছে ভাইয়া? এ নামক একটা বস্তু, তাই না? আরেকটা কি? বি নামক একটা বস্তু। এ এবং বি দুইটা বস্তু দেওয়া হলো। বস্তু দিয়ে কী করা হয়েছে? 120 কুলম। এতে কত চার্জ? 120 কুলম। বিতে কত? -80 কুলম, তাই না? এখন এইটুকু আমার দেওয়ার আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি Q1, তাই না? এটাকে আমরা বললাম হচ্ছে Q2 বললাম, মাঝখানে একটা ডিস্টেন্স বলেছে, এটা কি R, তাই না? ওকে, ঠিক আছে, এতটুকু তোমার উদ্দীপকে দেওয়া আছে। এখন উদ্দীপকের গ নম্বর প্রশ্ন কি বলছে? উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করে, পারবো? হ্যাঁ, কিসের মান চাইছে? বলের মান। তাহলে বল কি বল, এটা একটু টপাটপ তুমি নিজে বের করে আমাকে দেখাও দেখি। এফ ইজ ইকুয়াল কি হবে বলো তো? এফ ইজ ইকুয়াল, আর এখানে তোমার একটা নতুন জিনিস যেটা বের করতে, সেটা কে এর মান বের করতে হবে, তাই না? কে এর মান তো আমরা জানি কত?
9 ইন্টু 10⁹9 কি হয় নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। আচ্ছা, তাহলে এ ফিজিক্যাল কি বলো তো, কে ইন্টু এটা Q1 ইন্টু Q2 ডিভাইডেড কত আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন যে বিষয়টা আছে এই যে মাইক্রোমিটার মানে বুঝি কিনা, মাইক্রোমিটার এখানে কে এর মান দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে, Q2 এর মান দেওয়া আছে, পাশাপাশি আর এর মান দেওয়া আছে। আর এখানে কত বলো তো 2 মাইক্রোমিটার। কত ভাইয়া? 2 মাইক্রোমিটার। এখন 2 মাইক্রোমিটার মানে কত? 1 মাইক্রোমিটার মানে 10⁻6। ওই যে ওগুলো ওইটা ডেসি সেন্টিমিলি ওগুলো ইকুয়েশন মনে আছে, এটা কত হয় 10⁻। তাহলে এটা যদি 2 এর সাথে গুণ দাও তার মানে কত 10⁻6 ইন্টু কত হবে 2, তাই না? আচ্ছা, এটাকে আর একটু সিরিয়াল করে যদি আমরা লিখতাম এইভাবে, এই দিক থেকে লিখতে পারো, তাহলে আমরা এটা লিখতে পারি 2 ইন্টু 10⁻6, তাই না? এই হইলো তোমার দেওয়া আছে অবস্থা। আচ্ছা, এখান থেকে তাহলে এখন ম্যাথটা বের করতে পারবো না? এখন দেখো ম্যাথ, তাহলে আমরা বলতে পারি বা এফ ইজ ইকুয়াল, সব মানগুলো একটু বসাই দাও তো দেখি এটা কত হবে। পুরোটা যদি আমরা বলি 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 এর মান হচ্ছে 120, Q2 এর মান হইতেছে -80, ডিভাইডেড নিচে কত 2 ইন্টু 10⁻6, তারপর কত, তারপর স্কোয়ার। এতটুকু বুঝতে পারি কিনা? ক্যালকুলেটর বের করতে পারছো? দেখো তো কত কত পেলাম। হ্যাঁ, ওর উপর কিন্তু স্কোয়ার হবে, 10⁻6 তার উপরে স্কোয়ার, তার মানে 9 ইন্টু 10⁻9 ইন্টু 120 ইন্টু -80। পুরোটা ফলাফল বের করলাম, তাকে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে 9 ইন্টু কত 2 ইন্টু 10⁻6 পাওয়া যায়। দেখো তো কত পাওয়া যায়। তাহলে বের করলে আমরা কত পাই বলো তো, ডিভাইডেড বাই 10⁻6 তাহলে কত পাইছি -2.16 ইন্টু 10⁻25। আচ্ছা, এত 10⁻25 এত নিউটন। আচ্ছা, তার মানে এটা যদি 6 হয়, 6 দুগুণ 12 আর ওই দিকে আরও পাওয়ার বাড়তেছে 12 আর ওই দিকে যদি বলে 9, 12 আর 9 কত হয়, 12 আর 9 হচ্ছে 21, আর এইটা এখানে এই দুটো আছে, দুটা মিলে হইতেছে 25, 22, 23, 24, 25। হ্যাঁ, হওয়ার কথা, আশা করি হওয়ার কথা। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক থাকলে উত্তর সঠিক। এটা আসে না? ঠিক আছে, পারবো না? ইজি না এই জিনিসটা? আচ্ছা, গ নাম্বার ম্যাথ সচরাচর ছোট্ট একটা কাজে ইজি করে দেয়। এখন ঘ নাম্বারটা একটু বুঝি, দেখো কি বললো বলো তো, আধান দ্বয়ের সংযোগ সরল রেখার কোনো বিন্দুতে, এই যে সংযোগ সরল রেখা না, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তার কি বের করতে বলছে বলো তো? আবার একটা কিউ নামক একটা চার্জ ধরে নিতে হবে, ধরে নিয়ে সেটা কি প্রমাণ করতে হবে, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য। প্রাবল্যের মান শূন্য কখন হয়? মনে করে একটা নির্দিষ্ট একটা চার্জকে রেখে দিলাম, একজন আকর্ষণ করতেছে আরেকজন বিকর্ষণ করতেছে, তারপরে কি হয়ে আছে, স্থির হয়ে আছে, সেখানে তড়িৎ প্রাবল্য কি হবে, শূন্য হবে, তাই না? আচ্ছা, তড়িৎ প্রাবল্য শূন্য হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এখনও দেখো সেমভাবে আমাদের কিসের মান বের করতে হবে বলো? তাহলে এই যে তড়িৎ প্রাবল্য বের করার জন্য তুমি একটু আগে ধারণা করো কি কি করতে হবে, আমাকে কি করতে হবে বলো তো? তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? যেখানে বলটা শূন্য হবে, তাই না? তাহলে এই যে এটার থেকে একটা আকর্ষণ, এটার একটা আকর্ষণ, দুটার আকর্ষণ যে জায়গায় কি হয়ে যাবে, যে জায়গায় স্থির হবে, তাই না? সেটাই সেখানে কি হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে একটু বলো দেখি কোথায়। এখন তুমি এখানে কি এটা পজিটিভ 120 চার্জ না, আর এটা কত নেগেটিভ 80। এখন তুমি বলো কোন জায়গায় রাখলে আসলে এটা স্থির হইতে পারে, বলো কোন পাশে রাখবা? তুমি এটা দেখে বলো, এটা চিত্র দেখে তোমাকে একটু আইডিয়া করে বলো কোন অবস্থায় রাখা উচিত।
120, তাই না? এ নেগেটিভ, এ কি করবে? আকর্ষণ করবে। এ পজিটিভ, এ কি করবে? কিন্তু এর মান আবার এর থেকে কম, এর মান বেশি। তো এর মান বেশি হলে এর দূর থেকেও ধাক্কা দিতে পারবে, আর এ কি করতে পারবে? কাছ থেকে আকর্ষণ করবে। তাহলে এটা যদি এই জায়গায় রাখি, এ আকর্ষণ করে, এ ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিবে, তাই না? তাহলে আলটিমেটলি কোথায় থাকা উচিত? আনুমানিক এই জায়গায়, তাই না? মনে করো এই কোনো একটা জায়গায় এ আমাদের কিউ নামক একটা চার্জ আছে। কিউ এর মান কিন্তু কোনো কিছু দেওয়া নেই, বাট কিউ নামক একটা চার্জ, এবং তার যদি আমরা দূরত্ব যদি আমরা বের করি, সেটাকে আমরা এইভাবে বলতে পারি, এই যে এটা 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 এই দূরত্ব, তাই না? এই যে দূরত্ব, এই দূরত্ব তাকে এখন তো মান দেওয়া নেই, মাঝখানে এই দূরত্বের মান দেওয়া আছে, ওই দূরত্বের মান তাহলে কি ধরে নিব? এক্স নামক একটা দূরত্ব, তাই না? আচ্ছা, তার মানে এটা হলো এ বিন্দু। তার মানে দেখো আমাদের বিন্দুগুলোর একটু নাম দিয়ে দিই। এটা হলো এ, এটা হলো বি, তার এটা একটা কি হবে? সি নামক একটা বিন্দু। তাহলে এখন তুমি এই যে বলটা যেটা বের করবা, বল কার কার ভিতর হবে বলো তো? বল কার কার ভিতর হবে এটা আগে বলো। এ এবং সির ভিতর, আবার বি এবং সির ভিতর, তারপর দেখতে হবে কোন জায়গায় হবে, তাই না? এটা হচ্ছে গল্প। তাহলে এ এবং সির ভিতর টোটাল ডিস্টেন্স কতখানি? তাহলে বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটা কত বলো তো? এক্স। আনুমানিক ধরে নিলাম এটা হইতেছে এক্স নামক একটা দূরত্ব, তাই না? এক্স নামক একটা দূরত্ব। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা টোটাল আমরা বলতে পারি কোনটার দূরত্ব কত হইল? তাহলে এটা হলো এক্স, তাহলে এইটুকু কি হবে? এইটুকু হবে হইতেছে হ্যাঁ 2 × 10⁻6 প্লাস এক্স, এত মিটার, তাই না? এত মিটার আমরা ধরি। ওকে, তাহলে দুইটার দূরত্ব পেয়ে গেছি না? এই দূরত্ব পেয়ে গেছি, এই দূরত্ব পেয়ে গেছি, এ বি সি তিনটার মানে আমরা জানি। যেহেতু এখানে একটু বেশ কিছু কাজ করা উচিত, সুতরাং আমরা কি করব? এটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের নতুন একটা দরকার। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে চলো আমরা একটু বড় বলেছি। হিসাব করতে পারবো না এটা? হিসাব করতে পারা উচিত, কারণ এই টাইপের ম্যাথই আমরা করে আসছি না। বলটা যেখানে শূন্য দেখাইতে পারবা, সেখানেই দেখা যাবে যে হ্যাঁ। ওকে, তাহলে আমাদের দেখো তো কী কী দেওয়া আছে। এখানে আমরা একটু ছোট্ট করে যদি উঠাই, কার ক্ষেত্রে? এ এবং কিউ1 এবং এ এবং সির ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তার মানে আমি যদি বলি শুরুতে এ এবং সি এদের মাঝে সম্পর্ক, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে এই ক্ষেত্রে কিউ1, তাই না? কিউ1 ইকুয়াল কত ভাইয়া? 120 কুলম্ব। আর কিউ কত? এটা কিউ3 ধরে নিলাম। কিউ3 ইকুয়াল কত? এটাকে কিউ ধরে নিলাম, তাই না? এটা মানে কিউ কুলম্ব, এটা তো মানে এক্সাক্ট দেওয়া নেই। তারপর মধ্যবর্তী দূরত্ব কত? আর ইকুয়াল কত বলো তো? 2 × 10⁻6 প্লাস এক্স, এত, তাই কিনা? ঠিক আছে, এত মিটার যদি আমরা ধরে নিই। আচ্ছা, তারপরে এটা তো মিটার বলেই দিছে, এত মিটার। ঠিক আছে, তারপর এইটুকু তোমার হইল। আর কিছু জানার দরকার আছে? কের মান তো সবসময় সমান, তাই না? আচ্ছা, পরেরটা একটু বলো দেখি। এইটুকু হইলো এ এবং সির ভিতর হইলো। এবার কার ভিতর হবে? এবার হবে হইতেছে বি এবং সির ভিতর, তাই না? বলো, বি এবং সির ভিতর যদি আমরা দেখি, তার এখানে কি কি আছে? এখানে তোমার আছে হইতেছে একটা কি বলো তো? কিউ2 মান কত ভাইয়া? -80 কুলম্ব। কিউ2 মান -80। আর কিউ3 মান তো জানি। এখানকার আর কত বলো তো? এটাকে তার মানে R1 দিতে হবে না? R1, এটাকে দিতে হবে R2। R2 মান কত? এক্স মিটার, তাই না? এখন টোটালি ওই জায়গায় আমার আরেকটা জিনিস যেটা জানা আছে, সেটা হলো কে এর মান, তাই না? কে ইকুয়াল সবসময় কত? 10⁹ নিউটন মিটার স্কোয়ার। এই যে পার, আচ্ছা ওটা তো হয়ে যাবে, কুলম পার কুলম লিখছে, তার মানে আর ইনভার্স দিতে হবে না। ওকে, এতটুকু গল্প আমার জানা আছে কিনা বলো তো? এতটুকু গল্প জানা আছে। তাহলে এখন তুমি বের করতে পারো না ভাই? তাহলে আমরা যদি বলি শুরুটা, তাহলে দুটারে যদি আমরা বলটা বের করতে চাই, তাই না? দুটারে বল বের করতে চাই, আমার মূলত কী বের করতে হবে বলো তো? যে কোন জায়গায় প্রাবল্য শূন্য। তো প্রাবল্য শূন্য হবে কোন জায়গায়? যে জায়গায় উভয় বলটা কি হবে? সমান সমান হবে, তাই না? তাহলে শুরুতে যদি আমরা বলি, যদি দুইটাকে যদি আমরা এভাবে ধরে নেই, যদি এভাবে যদি আমরা বলি, তাহলে কী কী বলতে পারি দেখো। প্রথম অবস্থার ক্ষেত্রে যদি এফ অফ কার মাঝে সম্পর্ক? এফ অফ কিউ1 এবং কিউ3। তাহলে এফ অফ কিউ1
Q3 এটা যদি বলো তাহলে এটা ইজিক্যাল কি হয় বলো তো, K ইন্টু Q1 Q3 ডিভাইডেড R1 স্কোয়ার, তাই না, R1 স্কোয়ার। এটা আবার কি হবে ভাইয়া, যদি এফ অফ পরেরটা কি বলো তো Q2 Q3 এটা ইজিক্যাল কি হবে, K ইন্টু Q2 Q3 ডিভাইডেড R2 স্কোয়ার। এই না অবস্থা। তাহলে শর্ত মতে কী হবে বলো তো, শর্ত মতে দুইটাই সমান হবে। শর্ত মতে এই ধরনের ম্যাথগুলো বুঝতেছ, এটা কিন্তু একটা কমন ম্যাথ, সুন্দর একটা ম্যাথ, রেগুলার রাশির মতো। তাহলে এখানে আমরা বলতে পারতেছি এফ অফ Q1 Q3 ইজ ইকুয়াল এফ অফ Q2 Q3। তাহলে এখন দুটার মান একটু বসাও দেখি। আচ্ছা, দুটার মান যদি বসিয়ে দিতাম তাহলে আমরা বলতে পারতাম এটা কি হইতেছে, K ইন্টু Q1 Q3 ডিভাইডেড R1 স্কোয়ার। R1 এর মান একটু ভিন্ন না? আচ্ছা, সেগুলো মান আমরা পরে দেখতেছি। ইজ ইকুয়াল K অফ Q2 Q3 ডিভাইডেড R2 তারপর স্কোয়ার, তাই না বলো? আচ্ছা দেখো, এখান থেকে অলরেডি কে এর দরকার নেই, তাই না? Q3 দেখো ওই পাশেই, Q3 মানও দরকার নেই, বাধ্য হয়ে গেলে না আমাকে কাজ করতে হবে। ওকে, তাহলে এবার একটু মানগুলো বসে। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে 120, আর এটার মান কত হইতেছে 2 ইন্টু 10 ইনভার্স 6 প্লাস এক্স, এই হলো অবস্থা, তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল এটার মান কত? এটার মান হইতেছে -80 ডিভাইডেড এর মান কত? এর মান হইতেছে এক্স তারপরে স্কোয়ার, তাই না বলো? ওকে, ঠিক আছে। তার মানে আমাকে বের করতে হবে আসলে কি বলতো, এক্স এর মান না, এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমাকে একটু গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ করে, তাহলে এর সাথে একে গুণ করলে কি হয়, আর গুণ করবো না, আর গুণ যদি করি এটার সাথে এটাকে গুণ করলে কত হয় ভাইয়া, 120 এক্স স্কোয়ার। এটা কি হবে বলো তো, এটা হয়ে যাবে -80 সাথে গুণ, -80 ইন্টু কত, 2 ইন্টু 10 ইনভার্স 6 প্লাস এক্স। এখন কি করবো বলো, তুমি কি করছো, ফলাফল বের করছো? স্কোয়ার ছিল, স্কোয়ারগুলো কি করলা? স্কোয়ার সরাই দিলে কিন্তু অনেক কিছু ঘটে যাবে, বুঝছো? এখন তুমি এটা কি হয়ে আসছে দেখো তো। আচ্ছা, এখানে এই যে আমিও স্কোয়ার হটাই দিছিলাম, এখানে কি হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে আছে না, a প্লাস বি হোল স্কোয়ার আছে, কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার থাকার মানে তোমাকে এখানে আরও কিছু কাজ করতে হবে। দেখো, তাহলে এখান থেকে আমরা একটু এইটুকুকে নিয়ে আর একটু কাজ করি, এইটুকু নিয়ে কাজ করো। তাহলে এখানে যদি কাজ করতাম তাহলে আমরা যেটা দেখবো সেটা হলো, আচ্ছা পরবর্তী অংশটা একটু বের করো। তাহলে এখানে হবে কি 120 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে কি হইতেছে -80 তো আছে, -80, আর এর ভিতর কী হবে ভাইয়া, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার না। এখন স্কোয়ার করো দেখি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার, তার মানে এটা কত হয়ে যাবে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -12, তাই হয়ে যায় না, 4 ইন্টু 10 ইনভার্স 12 স্কোয়ার করলে তাই হয় না ভাইয়া, মানে 2 ইন্টু 10 ইনভার্স 6, তারপর কি দিবা, হোল স্কোয়ার দিবা। তারপর 2 ইন্টু 10 ইনভার্স 6 তারপরে 12, তাই না? আচ্ছা, এটা হইলো। তারপর প্লাস 2ab, তাহলে 2 সাথে ab গুণ করলে 4ab, তার মানে 4 ইন্টু হইতেছে 10 ইনভার্স 6 সাথে এক্স 4ab প্লাস বি স্কোয়ার, মানে কি এক্সের উপর স্কোয়ার, বুঝছি? তাহলে 80 সবাইকে গুণ করে দিতে হবে না এখন, তারপর এই পাশে পার করে দেব। তাহলে এখন যে জিনিসটা আমাকে করতে হবে, এখানে হইলো কত, এখানে হইলো 120 এক্স স্কোয়ার মাইনাস, তার মানে 8 4 আসছে কত হয় 32, তাই না, -32 0 ইন্টু 10 ইনভার্স 12। ওকে, তারপর এবার কি হবে, তাই হয় না দেখো তো, এটার সাথে 80কে গুণ করলে
80কে গুণ করলে তাই হয় না, দেখো তো। 80, 160, 160, 160, 320, সাথে 10^12 যা ছিল তাই। 80-এর সাথে আবার এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করা দেখি। তাহলে 8, তার মানে আবার এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে এটার সাথে কি হবে, 320 ইন্টু
সি
এখানটা এফ
পরিবাহী তার দ্বারা
পারছি না?
ঠিক আছে।
ঠিক আছে ওকে